এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। সবাই দেখতে পাচ্ছেন তো? হুম। কিছু বলতেছেন না আপনারা? সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে তো। আচ্ছা, এরপরে আমরা আহ, কিছু জেনারিক স্ট্র্যাটেজির কথা বলেছি, হ্যাঁ। হুম। এবং আমাদের কিছু সো দেয়ার আর থ্রি জেনারিক স্ট্র্যাটেজিস। আমরা পোর্টারের স্ট্র্যাটেজির কথা বলেছিলাম। এখানে সবচেয়ে যে আহ, আহ, যে ইয়েটা ছিল, ডিস্টিংগুইটিং ফ্যাক্টর গুলো ছিল, তার মধ্যে ছিল লো কস্ট। এটা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আরেকটা ছিল প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। সো দি মোর উই হ্যাভ দ্য লো প্রোডাক্ট কস্ট, উই শুড বি আই মিন হেডিং টুয়ার্ডস, আমরা যেটা দেখবো যে আমরা এটা উই শুড বি হেডিং টুয়ার্ডস আওয়ার ডিফারেন্সিয়েশন এট ইয়া। সো কস্ট লিডারশিপের জন্য যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট ফর দ্য কস্ট লিডারশিপের জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট, সো ইউ শুড বি লো কস্ট প্রোভাইডার। সো লো কস্ট প্রোভাইডার। হুম। সো লো কস্ট প্রোভাইডার, and at the same time there should be like differentiation. So আমরা বলেছিলাম যে আমাদের কম্পিটিটিভ স্কোপটা, হুম, লো কস্টে কস্ট লিডারশিপটা তৈরি হয়। অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্সিয়েশনে কম্পিটিটিভ স্কোপটা ডিফারেন্সিয়েশন, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন হতে পারে, ঠিক আছে। এবং ইয়াটা কম্পিটিটিভ স্কোপটা আমরা যদি বলি যে আপনার লো কস্টে যদি কস্ট ফোকাস হই এবং কম্পিটিটিভ স্কোপটা যদি ন্যারো ডাউন হয়, ইফ কম্পিটিটিভ স্কোপ ইজ ন্যারোইং ডাউন, তাহলে উই শুডন্ট হ্যাভ দ্য কস্ট লিডারশিপ, দেন উই কুড অনলি ফোকাস অন কস্ট লিডারশিপ। আর যদি আমাদের কম্পিটিটিভ স্কোপটা ন্যারো ডাউন হয়, শুড বি ডিফারেন্সিয়েশন ফোকাস। সো ডিফারেন্সিয়েশনের ফোকাসে আমাদের ডেফিনেটলি ডিফারেন্সিয়েশন ফোকাসে we should have more competitive scope in terms of differentiation. So this is এইভাবে আমরা লো কস্ট এবং ডিফারেন্সিয়েশনের যে বেঞ্চমার্কিংটা সেটা আমরা করতে পারি। অন্যদিকে এখানে দেখেন বোমার্ক স্ট্র্যাটেজিক ক্লক আছে। সো এই যে বোমার্কের একটা স্ট্র্যাটেজিক ক্লক আছে, বোমার্কের স্ট্র্যাটেজিক ক্লক কি মিন করে? এটা অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য পারপাস? এটা কি আপনারা জানেন? হোয়াট ইজ দ্য বোমার্কস স্ট্র্যাটেজিক ক্লক? কেউ বলতে পারবেন বোম্যান্সের স্ট্র্যাটেজিক ক্লক কি মিন করে? বোমান্স বোমান্সের অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক ক্লক যেটা আমরা বলতেছি, জাস্ট লিসেন। আপনারা কখনো এটা কি পড়েছেন কেউ, বোমান্সের স্ট্র্যাটেজিক ক্লকটা, বা কেউ শুনেছেন? এনি আইডিয়া আছে কারো? ইট অ্যাকচুয়ালি বোমান্সের যে স্ট্র্যাটেজিক ক্লক, ইট হেল্পস, কি হেল্প করে জানেন? ইট হেল্পস দ্য বিজনেস। কিভাবে হেল্প করে? টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কম্পিটিটিভ পজিশন। আপনি কম্পিটিটিভলি কোন পজিশনে আছেন, ঠিক আছে? আপনার বিজনেস কম্পিটিটিভলি কোন পজিশনে আছে, হ্যাঁ, বাই অ্যানালাইজিং দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড পারসিভ ভ্যালু। হুম। অফারিং 8 স্ট্র্যাটেজিক পজিশন চুজ ফ্রম, হ্যাঁ। সো এইটা
এই যে আমরা বলতেছি যে দ্যাট হেল্পস দ্য বিজনেস আন্ডারস্ট্যান্ড দেয়ার কম্পিটিটিভ পজিশন বাই অ্যানালাইজিং দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড দ্য পারসিভ ভ্যালু, অফারিং 8 strategic positions to choose from. So definitely it's a strategic clock to make you understand your competitive, আপনার বিজনেসের কম্পিটিটিভ পজিশনটা কোথায় সেটা বোঝা, এবং প্রাইসের সাথে এখানে খেয়াল করেন, প্রায় নিচের নিচের লাইনে প্রাইস আছে, প্রাইসের সাথে আপনার ভ্যালুর রিলেশনশিপটা কি। লো প্রাইস মানে কি হাই ভ্যালু? লো প্রাইসে ভ্যালু হাই কিভাবে আসে? ঠিক আছে। এবং হাই প্রাইসে হাই ভ্যালু কিভাবে হয়, এই পুরো মোডালিটিটাই আসলে দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড দ্য পারসিভ ভ্যালু। এবং এখানে এইট, আটটা সম্ভবত এইট, এইট, হ্যাঁ, স্ট্র্যাটেজিক পজিশন এখানে আছে। হুম বিভিন্ন মোডালিটিতে বিভিন্ন স্ট্র্যাটেজিক পজিশনস আছে, হ্যাঁ, যে কখন কি স্ট্র্যাটেজিক ফোকাস আমরা করব সেই জিনিসটা আছে, ঠিক আছে। সো এইটাকেই আসলে বোমার্কের স্ট্র্যাটেজিক ক্লক বলা হয়। হুম সো যেমন ধরেন এখানে আমরা বোমান্সের একটা জিনিস আপনাকে বলি, লো প্রাইস লো ভ্যালু, হাই প্রাইস হাই ভ্যালু, ঠিক আছে, মিড লেভেলের প্রাইস মিড লেভেলের ভ্যালু, মানে কোন স্ট্র্যাটেজিক পজিশনে আপনি থাকবেন বা আপনার থাকা উচিত বা কোথায় ফোকাস করবেন বা কোথায় ফোকাস করা উচিত। There should be 8 strategic positions. Hmm. So that could be like this. And on the other hand, এখানে যেটা বলেছে যে there should be market penetration, হ্যাঁ, মার্কেট পেনিট্রেশন, মার্কেট ডেভেলপমেন্ট, ওকে, product diversification, product market, related, unrelated market, because you see আমরা কিন্তু এখানে আরো দেখেছি যে কিভাবে মার্জার হয়, কিভাবে ইন্ট্রিগেশন হয়, হাউ দ্য প্রোডাক্ট ইজ ডাইভার্সিফাইড, কিভাবে হরাইজন্টাল ইন্ট্রিগেশন হয়, কিভাবে ভার্টিক্যাল ইন্ট্রিগেশন হয়, কিভাবে আনরিলেটেড কংগ্লোমারেট ডাইভার্সিফিকেশন হয়। All these things are actually routed through the different reasons, like you see. Hmm. So there should be financial reasons. There should be spread risks. There should be other risks as well. You see. So we go through this. We go through the development strategies and go through the all these methods are dealing with the care. Hmm. এখন আমাদের চ্যাপ্টার 8 এর মধ্যে আমরা একটু যাই। Chapter 8 is for strategy. After strategy, how the strategies should be for products and market. What are the strategies for products and markets? What are the strategies for products and market?
সো উই গো ফর নাও একটা প্রোডাক্ট মিক্স দেখি। অ্যানসফ ম্যাট্রিক্স। মার্কেট পেনিট্রেশন কি ফয়সাল বলতে পারবেন? হোয়াট ইজ মার্কেট পেনিট্রেশন? এনিবডি? হোয়াট ইজ মার্কেট পেনিট্রেশন ফয়সাল? কেউ কোনো কথাই বলতেছে না। স্যার ফিউচারে মার্কেট কেমন হতে পারে এইটাই তো। মার্কেটে ঢোকার একটা পদ্ধতি, একটা কৌশল। মার্কেটে ঢোকার একটা কৌশল। হ্যাঁ। কে বলছেন এটা? হুম। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। তো এই যে মার্কেটে ঢোকার যে আমরা টেকনিকটা বলছি, এই টেকনিকটা দু একটা টেকনিক কি আপনি বলতে পারবেন? যে ধরেন আপনি একটা নতুন মার্কেটে ঢুকতে চান, ঠিক আছে? হোয়াট ইজ ইউর টেকনিক? অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে হতে পারে, বা লো প্রাইস দিয়ে আমি মার্কেটে ইন করব, বা সেল প্রমোশন দিয়ে আমি ঢুকতে চাই। দিস ক্যান ইনভলভ ট্যাকটিক্স লাইক প্রাইস অ্যাডজাস্টমেন্ট, হতে পারে না? কম প্রাইস দিয়ে ঢুকতে চাচ্ছি, এটা একটা মার্কেট পেনিট্রেশন হতে পারে না? হ্যাঁ স্যার। আপনি রোবাস্ট মার্কেটিং করতে যাচ্ছেন, হিউজ মার্কেটিং, এনহ্যান্স মার্কেটিং, হতে পারে না মার্কেট পেনিট্রেশন? পারে স্যার। মার্কেট পেনিট্রেশন করতে হলে আপনার জেনেরিক কনসেপ্ট আছে কোটারের, ওইটার দিকে মনোযোগ দিতে হবে। মার্কেট পেনিট্রেট, আমি কি কনসিডার দিয়ে হোক ঢুকবো, না কোনটা ফোকাস করে হবো, না ইয়ে হবে, এগুলো আসলে জেনারিক কনসেপ্ট যেটা প্রধান আছে, এইগুলো হুম। প্রাধান্য মার্কেট পেনিট্রেশনের যে strategy তৈরি করলে সে আস্তে আস্তে মার্কেট পেনিট্রেট করা সম্ভব। So you do your market penetration, and at the same time, you should have access to the market through competitive pricing, through competitive advertising, through huge sales promotion, like you can increase your existing customers. ঠিক আছে? So market. So what is market development? অ্যাডভান্টেজ কোম্পানি অ্যাডভান্টেজ হবে না, যে আপনি যে মানে আমি কিছু বিচার করছি, জেনারেল কনসেপ্ট করলাম, সেগুলা অ্যাডভান্টেজ হলে তো আমার অ্যাডভান্টেজ যেগুলো আছে আমি Hmm. অ্যাজ এ অ্যাজ এ এন্টিটি, অ্যাজ এ ইন্ডাস্ট্রি, এই অ্যাডভান্টেজ গুলো তো নিতে হবে অবশ্যই। Yes, yes, yes. So সো যখন আপনি মার্কেট ডেভেলপমেন্ট করবেন তখন আপনাকে কি করতে হবে? নতুন একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে আপনাকে ঢুকতে হবে, রাইট? নিউ একটা মার্কেটে ঢুকতে হবে। ইট কুড বি আপনি এক্সিস্টিং একটা প্রোডাক্ট দিয়ে নতুন একটা মার্কেটে ঢুকতে পারেন, রাইট? হ্যাঁ নতুন একটা কাস্টমার সেগমেন্ট হতে পারেন আপনার, যে এই গ্রুপের কাস্টমার সেগমেন্টদেরকে আপনি আগে কখনো ওইভাবে পাত্তা দিতেন না বা ফোকাস করতেন না, ফোকাস করে আপনি মার্কেটিংটা করতেন না, এখন আপনি কিছু কাস্টমার সেগমেন্ট করতেছেন, কিছু ডিস্ট্রিবিউশন চ্যানেল বাড়াইতেছেন, হতে পারে না? পারে। আরে, এটা কি না বলেন? নোবডি ইজ রেসপন্ডিং, ভাই কি সমস্যা? হ্যাঁ স্যার। অনলাইনে পারে তো স্যার। রেসপন্ড না করলে তো কথা বলে, অনলাইনে ক্লাস নিতে গেলে কথা, কোশ্চেন অ্যান্সার না দিলে, ভুল দেন শুদ্ধ দেন, সেখানে তো আমি আছি, বাট ইউ শুড রেসপন্ড ভাই, নাকি? ইউ গট মাই পয়েন্ট? হ্যাঁ স্যার।
আচ্ছা, হোয়াট ইজ ডাইভার্সিফিকেশন? হোয়াট ইজ ডাইভার্সিফিকেশন? ডাইভার্সিফিকেশন মানেটা কি? ডাইভার্সিফিকেশন দিয়ে কি হবে? স্যার চিন্তা আগে করে যে বল। প্রোডাক্ট ছিল অন্য প্রোডাক্টে আমি ঢুকবো এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই হতে পারে। হুম। নতুন ডাইভার্সিফিকেশন মানে একটা কেন এরকম নতুন উন্মুখীকরণ? একটা প্রোডাক্ট আমি লঞ্চ করব, হতে পারে। আমি নতুন একটা মার্কেট সেগমেন্টে আমি ঢুকবো, এটাও তো হতে পারে। মানে কি, আমার ব্যবসাটা ডাইভার্সিফাই করে দিব, মানে আমি আমার ব্যবসাটা একটা সেন্ট্রাল জায়গায় কেন্দ্রীভূত ছিল, এটাকে আমি ডাইভার্সিফাই করে আমি বিভিন্ন জায়গায় ছড়াই দিব, হতে পারে না? আর ব্যবসার মানে, যে এবিলি বাড়ানো। হ্যাঁ, পারে। পারে স্যার। জি স্যার। সো ডাইভার্সিফিকেশন বুঝে গেছেন, মার্কেট ডেভেলপমেন্ট বুঝে গেছেন। প্রোডাক্ট ডেভেলপমেন্ট কি হতে পারে? নতুন প্রোডাক্টকে লঞ্চ করা, কিংবা এক্সিস্টিং কাস্টমার, এক্সিস্টিং মার্কেটে নতুন প্রোডাক্ট আনা, এটাই তো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, রাইট? রাইট স্যার। তাহলে এখন এই যে ম্যাট্রিক্সটাতে আপনি কি বুঝতেছেন? যদি আপনার প্রোডাক্টও প্রেজেন্ট প্রোডাক্ট হয়, মার্কেটও প্রেজেন্ট হয়, তাহলে আপনি কি মার্কেট পেনিট্রেশন করতেছেন, রাইট? রাইট স্যার। যদি আপনার প্রোডাক্ট নিউ হয় আর মার্কেট যদি প্রেজেন্ট হয়, তাহলে আপনি কি করতেছেন? প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতেছেন, রাইট? জি স্যার। যদি আপনার প্রোডাক্ট প্রেজেন্ট হয়, মার্কেট যদি নিউ হয়, তাহলে কি করতে হবে? তাহলে আপনি মার্কেট মার্কেট ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট করতেছেন। আর যদি আপনার দুইটাই নিউ হয়, বা প্রোডাক্টও নিউ, মার্কেটও নিউ, তখন কি হবে? ইউ আর ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন। তাহলে সো দেখেন, আপনারা যদি আমার আমার কথায় যদি রেসপন্স না করতেন, এই এই ম্যাট্রিক্সটা কি আপনারা বুঝতে পারতেন? এটা কি দেখে বোঝা যায়? না স্যার। সো ইউ শুড ডিসকাস না, আমরা ডিসকাসের মাধ্যমে বুঝে যাব। আচ্ছা, মার্কেট দেখেন, সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিং। হোয়াট ইজ মার্কেট সেগমেন্টেশন, হোয়াট ইজ টার্গেটিং অ্যান্ড হোয়াট ইজ পজিশনিং? এগুলো কি? মার্কেট সেগমেন্টেশনটা হচ্ছে স্যার কারেন্ট মার্কেটটাকে স্যার বিভিন্ন ইউনিটে ভাগ করা, বা একটা মার্কেটের এই বিভিন্ন প্রোডাক্টেও ভাগ করা, এরকম বিভিন্ন ক্লাসিফিকেশন করা, এরকম হইতে পারে স্যার। জি, জি, জি। বিভিন্ন একটা মার্কেটে বিভিন্ন 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 ইউনিটে ভাগ করা। একটা 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 যেমন একটা মার্কেট নিছেন, আপনি একটা মার্কেটে কাজ করছেন, এই মার্কেটটাকে বিভিন্ন ইউনিটে আপনি যদি ভাগ করেন, তখন এটাকে মার্কেটটাকে সেগমেন্ট করা বলে। এই একটা ইউনিট ওয়ান, ইউনিট টু। ঢাকা একটা মার্কেট হতে পারে না? ঢাকা একটা মার্কেট। ঢাকার উত্তর একটা জায়গা, উত্তর একটা সেগমেন্ট হতে পারে না, রাইট? রাইট। তারপরে একটা আম, গুলশান একটা সেগমেন্ট হতে পারে না, একটা মার্কেট। তারপরে আপনার মহাখালী একটা সেগমেন্ট হতে পারে, ধানমন্ডি একটা সেগমেন্ট হতে পারে, রাইট? ক্যান্টনমেন্ট একটা সেগমেন্ট হতে পারে, মিরপুর একটা সেগমেন্ট হতে পারে, হতে পারে না এগুলা? পারে। পারে স্যার। সো মার্কেট যখন ডিভিশন অফ মার্কেট ইনটু হোমোজিয়ান গ্রুপস অফ পোটেনশিয়াল কাস্টমার্স হু মে বি ট্রিটেড সিমিলারলি ফর মার্কেট, তাহলে মার্কেট যখন আপনি সেগমেন্টেশন করবেন, তখন আপনাকে তাদেরকে একই ধরনের হোমোজিনিয়াস গ্রুপ অফ পোটেনশিয়াল কাস্টমার্স মে বি ট্রিটেড সিমিলারলি ফর মার্কেটিং পারপাস, ঠিক আছে? সো এইভাবে আপনার করতে হবে। এবার আসেন ম্যাস মার্কেটিং। হোয়াট ইজ ম্যাস মার্কেটিং? হোয়াট ইজ ম্যাস মার্কেটিং? ম্যাস মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেট স্যার যেটা মানে সকল জায়গায় সিমিলার। যেমন যদি স্যার আমরা একটা রেফ্রিজারেটর মার্কেটকে ধরি, তাইলে স্যার এটা সবার জন্য সিমিলার না।
তো যারা হাই ক্লাস তাদের জন্য একরকম, আবার যারা লোয়ার ক্লাস তাদের জন্য আরেক রকম। কিন্তু যদি স্যার আমরা ভোগ্যপণ্য চালের ক্ষেত্রে ধরি, ডালের ক্ষেত্রে ধরি, তা কিন্তু স্যার ছোট বড় সকল শ্রেণীর জন্য সিমিলার স্যার। ভেরি গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল। মানে কোনো এই সেগমেন্টেশন নাই, এটাকে বলে ম্যাস মার্কেটিং। মানে ধরেন এসেনশিয়াল প্রোডাক্ট গুলা, চাল ডাল চিনি লবণ, এইগুলা তো আসলে কোনো সেগমেন্টেশন করে লাভ নাই, এগুলো ম্যাস মার্কেটিং এর মধ্যে পড়ে, রাইট? যদি আমরা বলি নিশ মার্কেটিং বা কনসেন্ট্রেটেড মার্কেটিং, তখন আমরা কি বলবো? একটা নির্দিষ্ট টার্গেট স্যার, যে কোনো একটা গোষ্ঠীকে টার্গেট করা নিজ মার্কেটে। কোনো একটা পার্টিকুলার মার্কেটকে, টু অর মোর মার্কেটকে সেগমেন্টেশন করা, প্রপারলি সেগমেন্টেশন করা, কনসেন্ট্রেট নট টু ওয়ান অর টু মার্কেট সেগমেন্টস। হ্যাঁ, দুইটা মার্কেটে সেগমেন্টেশন করা, ঠিক আছে। সো দিস ইজ নিশ মার্কেটিং। হোয়াট ইজ মাইক্রো মার্কেটিং? মাইক্রো মার্কেটিংটা কি? স্যার ম্যাস মার্কেটের যে কোনো একটা ইউনিট স্যার। হ্যাঁ, এটা আরেকটু মানে, মানে আরেকটু ছোট পরিসরে আর কি। হ্যাঁ, যে কাস্টমারের আসলে রিকোয়ারমেন্ট, তার টেস্ট, তার ডিজাইন, তার প্রেফারেন্স অনুযায়ী যখন আপনি একটা সেবা দিবেন বা একটা প্রোডাক্ট টেইলর করে দিবেন, টেইলর মেড মার্কেটিং বলে আর কি। ধরেন আপনি লেটস একটা গ্রিটিংস কার্ড ম্যানুফ্যাকচারার বলতে, গ্রিটিং কার্ড এখন আপনার তো এটা তো কাস্টমার টু কাস্টমার ভ্যারি করবে, রাইট? রাইট কে স্যার। এখন আপনি কে কাকে কি সেজন্য গ্রিটিংস পাঠাবে? আপনি একটা ধরনের গ্রিটিংস পাঠাতে যাচ্ছেন এক পারপাজে, আপনার গ্রিটিংস কার্ডের ভিতরে যা লেখা থাকবে আরেকজনের গ্রিটিংস কার্ডে তা লেখা নাও থাকতে পারে, রাইট? আপনার ডিজাইনটা তার সাথে নাও মিলতে পারে। এই কাস্টমার স্পেসিফিক টেইলরিং সার্ভিস যেটাকে বলে, সেটাকে আমরা বলতেছি মাইক্রো মার্কেটিং। আচ্ছা, তাহলে এখন আমরা হোয়াট হোয়াট কুড বি দ্য বেনিফিটস অফ মার্কেট সেগমেন্টেশন? এই যে আমরা মার্কেটকে সেগমেন্টেশন করতেছি, এই সেগমেন্টেশনের বেনিফিটটা কি তাহলে? আমরা আমরা কি কি বেনিফিট পেতে পারি? সেগমেন্টেশনের সুবিধাগুলো কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, ভেরি ভেরি। স্যার মার্কেট সেগমেন্টের ফলে স্যার মার্কেটটাকে কোন অর্গানাইজেশন ডোমিনেট করতে পারবে। যেমন স্যার ওইটা যখন বিভিন্ন পার্টিকুলারে ভাগ করা হবে, তখন স্যার আলাদা আলাদা ভাবে যদি মার্কেটে প্রোডাক্ট গুলা ওইভাবে সরবরাহ করা হয়, তাহলে স্যার মার্কেটটাই ওই অর্গানাইজেশনের দখলে থাকবে। আর স্যার সবচাইতে মূল বিষয় হচ্ছে স্যার মার্কেট সেগমেন্টেশনের ফলে যে স্যার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ওইটা স্যার অ্যাচিভ করা সম্ভব। আমরা যদি কস্ট লিডারশিপে যাই সেক্ষেত্রে স্যার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা গুণ করা সম্ভব।
এক্সকিউজ মি স্যার, আমরা শুনতে পাচ্ছি না স্যার। আপনার বিভিন্ন ধরনের টার্গেটিং আছে। হোয়াট ইজ টার্গেটিং? টার্গেটিংটা কি? How targeting could be, I mean, done. Targeting involves selecting the most attractive market segments. So targeting মার্কেট সেগমেন্টটাকে যদি আপনি অ্যাট্রাক্টিভ করতে চান, হুম, হাউ অ্যাট্রাক্টিভ অফ মার্কেট সেগমেন্ট, ঠিক আছে? মার্কেট সেগমেন্টকে যদি আপনি অ্যাট্রাক্টিভ করতে চান তাহলে আপনি কি করতে চান? হাউ শুড বি অ্যাট্রাক্টিভ? প্রথমে আপনাকে মেজারেবল, অ্যাক্সেসেবল, স্টেবল, সাবস্টেন্সিয়াল, ডিফেন্সেবল, এই জিনিসগুলোকে আপনাকে আসতে হবে। আহ এই গুলোকে আপনাকে মেজার করতে হবে। মেজারেবল মানে কি? মেজার করা, এই তো। Knowing this will be essential for production and distribution planning and also for financial forecasting. This is measurable. Other one is accessible, the ability of the farm to make and distribute a product and the availability of suitable promotional media. This is accessible. On the other hand, stable, the likelihood that the segment will persist for sufficient time to enable a return on the investment of developing a marketing mix for it. The stable and otherwise substantial. Substantial is like the profits available will give an adequate return on capital employed. The profit available will give an adequate return on capital. So whether your return on capital employed is adequate or not. So there are so many things. So there ধরেন অনেক ধরনের টার্গেটিং, দেয়ার কাইন্ড বি লাইক বিভিন্ন ধরনের টার্গেটিং স্ট্র্যাটেজি আছে। হোল্ড অন, একটু ধরেন।
Mm. So targeting strategies could be like single there should be several targeting strategies. Hmm. One market segment is served with one marketing mix suitable for small organization with limited resources. This is single segment strategies. That is concentrated strategies. This is multi-segment. There should be multi-segment strategies. Different market mixes are offered to different market segment. যেমন এখানে বলছে দেখেন P&G provide Pampers disposable nappies to the young families. You know, cosmetics such as Calvin Klein to the youth market. তারা cosmetics দিতেছে youth market Calvin Klein এর and Old Spice for the elder male. একটু বয়োজ্যেষ্ঠদের মানে একটু একটু বড়দের জন্য তারা ওল্ড স্পাইস অফার করতেছে তো এটাকে সিলেক্টিভ বিভিন্ন মাল্টি তাদের সেগমেন্ট গুলো মাল্টি দেয়ার শুড বি মাল্টি সেগমেন্ট so as they are multi segment so they are specialized in different segment with different strategies. On the other hand, there should be product specialization. The products organization specializes in a particular product and tailors it to suit different market segments. Dell makes computer targeted at homes and business. So Dell computer makes product specializations for a particular tailor-made segment, and they're specialized in doing making the computer at homes and business. They're also doing the same for business as well. On the other hand, the market specializations, organizations specialized in serving a particular market segment and offered that segment an array of different products. So organization specialized in a particular market segment is called market specializations. There should be full market coverage, like organization attempt to serve, if you like full market coverage, Bangladesh যদি worldwide Starbucks এর coffees এর কথা বলতে পারি, they are actually doing serving the entire market. বাংলাদেশে প্রাণ আরএফএল গ্রুপ ইজ অ্যাকচুয়ালি ফুল মার্কেট কাভারেজ দিচ্ছে তারা মোটামুটি তাদের হোল মার্কেট কাভারেজ দেওয়ার জন্য মোটামুটি তাদের লো রেঞ্জ হাই রেঞ্জ প্রিমিয়াম রেঞ্জ অল রেঞ্জের প্রোডাক্টস আর অ্যাভেলেবল লাইক ইউ সি তো they are providing all sort of I mean full market coverage আমাদেরকে ফয়সাল কিছু বলতে চাচ্ছেন না স্যার, সরি স্যার। what is positioning? What is positioning? পজিশনিং মানে হচ্ছে স্যার আমার প্রোডাক্টটাকে স্যার বায়ার্স বা কনজিউমার্সরা কিভাবে নিচ্ছে স্যার, হুম অন্যান্য প্রোডাক্টের তুলনায় আমার প্রোডাক্টটাকে কিভাবে দেখছে, ওরা কি মানে অন্যদের মতো দেখছে নাকি প্রোডাক্টটাকে ইউনিক ভাবে দেখছে স্যার, এটাই পজিশনিং স্যার। এক্স্যাক্টলি সো আপনার প্রোডাক্টটা বায়ারের মনের ভিতরে কি স্থান করে দিয়েছে রাইট আপনি খেয়াল করবেন কিছু কিছু প্রোডাক্ট আছে আপনাদের মনের ভিতরে অত্যন্ত সুন্দর একটা অবস্থান করে নিয়েছে না কোয়ালিটি বললেই আপনি এই নাম বুঝেন মানে এরকম একটা অবস্থান করে নিয়েছে এরকম কিছু প্রোডাক্ট আপনার কাছে আসেন দেখেন চিন্তা করে দেখেন তো
জি স্যার। লেটস সে আমি যদি আপনাকে বলি যে সিকো সিকো ওয়াচ, এই প্রোডাক্টটা আপনাদের কাছে মনের ভিতরে কেমন অবস্থান করেছে বলেন? সিকো ইজ এ জাপানি ব্র্যান্ড, হ্যাঁ, এবং ইফ ইউ গো ফর সিকো ব্র্যান্ড, রিয়েলি ইটস আ ওয়ান্ডারফুল ওয়াচ, ইটস a really wonderful watch. Mid-range people can afford Seiko watch. আমি যদি বলি যে মানে if I honestly can tell you যে আমাদের যে মিড রেঞ্জের মানে যারা যারা কাস্টমার, মিড রেঞ্জের যারা কাস্টমার, they can really they can really hmm, really offer you, I mean, they can really offer you a good product at a very competitive price. So এই প্রোডাক্টের পজিশনিংটা কি আপনাদের? ডেফিনেটলি খুব এই পার্টিকুলার ব্র্যান্ডের উপর আপনাদের আস্থার লেভেলটা অনেক হাই না? যে এই প্রোডাক্টটা একটা সিকোর যদি অরিজিনাল ঘড়ি হয়, ডেফিনেটলি এটা একটা কোয়ালিটি ওয়াচ, রাইট? জি স্যার, ওইটা স্যার আমাদের কাছে নাম শুনলে মনে হয় যে না, এটা ডিফারেন্স ফ্রম আদার। এখন প্রথমেই আপনাকে যদি এখন আমি একটা ঘড়ি দিলাম, দিস ইজ ঘড়িটার নাম হলো সোনাটা, এইটা পজিশনিং আর আপনার সিকোর পজিশনিং সেম হবে? নো স্যার। সেম হবে না, কারণ এই সোনাটার নামই আপনি শুনেন নাই হয়তো। তো নিউ কোম্পানি রিসেন্টলি লঞ্চ, এটার মানে কোয়ালিটি হ্যাজ নট বিন ইয়েট প্রুভেন, এটার এখনো কোয়ালিটি মার্কেটে প্রুভ করা হয়নি, রাইট? তো যেহেতু এটা মার্কেটে প্রুভ করা হয়নি, তাহলে সেহেতু এটা তো অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট মাচ, আই মিন, পজিশনিং টু দ্য মার্কেট। সো এটা বায়ারের মাইন্ডের ভিতরে ওরকম পজিশনিংটা নাই। সো ওভারঅল লোকেশন অফ দ্য প্রোডাক্ট ইন দ্য বায়ার্স মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড পজিশনিং। হোয়াট ইজ রিপজিশনিং? স্যার তাহলে আমরা কি স্যার ব্র্যান্ডিংটা কি এটা বলতে পারি না যে স্যার ওইটা হচ্ছে বাইরের নিকট যে একটা মাইন্ড পজিশন, ওইটাই তো স্যার মূলত ব্র্যান্ড ভ্যালু স্যার। হ্যাঁ, অবশ্যই, ওটাই তো তার ব্র্যান্ড ভ্যালু, এবং ওই ব্র্যান্ডিং এর কারণেই তো তার পজিশনিং প্রোডাক্টের সিকোর ব্র্যান্ডিংটা ওভার লাস্ট 20-25 ইয়ার্সে ওরকম হয়েছে বলেই তো আপনার আপনার বায়ারের মনের ভিতরে ও একটা পজিশনিং করে নিয়েছে, রাইট? আচ্ছা, দ্য রিপজিশনিং, রিপজিশনিং কথাটা কি? হোয়াট ইজ রিপজিশনিং? হোয়াট ডাজ ইট রিপজিশনিং? রিপজিশনিংটা কি? আমরা একটা প্রোডাক্ট পজিশনিং ম্যাট্রিক্স পড়বো, বাট রিপজিশনিংটাও ইম্পর্টেন্ট। এটা একটু বলার চেষ্টা করেন তো, রিপজিশনিংটা কি? হোয়াট ইজ রিপজিশনিং, বলেন? হোয়াট ইজ প্রোডাক্ট রিপজিশনিং? রিপজিশনিং কথাটার মানে একজন বললেন, আমি আসলে বুঝতে পারিনি আপনার কথাটা, আপনি কি একটু ক্যান ইউ বিট এ লাউডার? ক্যান ইউ বিট এ লাউডার প্লিজ? ফয়সাল বলেন।
মঞ্জুর মঞ্জুর কিছু বলতে চাচ্ছেন? মঞ্জুর আহমেদ। মঞ্জুর মঞ্জুর আহমেদ। মঞ্জুর। হ্যাঁ, না আমি ওই যে পজিশনিং রিপোজিশন সম্বন্ধে যেটা বললাম আর কি, সেটা হলো ধরেন মানে পণ্যের যে একটা অবস্থান ছিল মনোজগতে গ্রাহকের, সে অবস্থান থেকে সময় বিভিন্ন কারণে একটু নড়েচড়ে হয়, মানে একটু 19-20 হয়ে যায়। যেমন আমরা ইয়ার কথা যদি বলি, বাচ্চাদের নিরুর বস্ত্রের ক্ষেত্রে একবার শুনছিলাম যে এটাতে মেলামাইন আছে অতি অতি বেশি পরিমাণ, যেটার কারণে বাচ্চারা খাইলে সমস্যা হইতে পারে। পরে এরা কিন্তু বিভিন্নভাবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে আবার আগে জায়গায় আসছে। তো এই যে একটা মানে এই ধরনের একটা স্ক্যান্ডালের কারণে কিন্তু পণ্যের যে একটা সেল থাকে, সেলটা কিন্তু সাময়িকভাবে পড়ে যায়। পরে আবার প্রমোশনাল অ্যাক্টিভিটিস করে বা পর্যাপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে বা বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দিয়ে আবার গ্রাহকের মনে আবার আগের অবস্থান তৈরি করা, এটাই রিপোজিশনিং এর। ওকে। ইয়েস। সো রিপজিশনিং কথাটার সাথে আমরা যদি বলি যে প্রোডাক্টটাকে মডিফাই করতে পারা, তার কোয়ালিটি বৃদ্ধি করা, তার কোনো ফাংশনাল ক্যাপাবিলিটিস বাড়ানো, বা তার আগের যে কাস্টমারের যে এক্সপেরিয়েন্স ছিল এই প্রোডাক্টটা নিয়ে, এই প্রোডাক্টটাকে নিয়ে আবার এটাকে আমরা একটু ইমপ্রুভ এক্সপিরিয়েন্স দিলাম, কেমন হতে পারে না? তারপরে আমরা টার্গেট মার্কেটটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমাদের আমরা টার্গেট মার্কেটটা আমরা চেঞ্জ করে ফেললাম, আমরা আমাদের প্রাইসিং স্ট্র্যাটেজিতে কিছু পরিবর্তন আনলাম। দ্যাট কুড বি হ্যাপেনিং লাইক, কেমন হতে পারে যে আমরা ব্র্যান্ড মেসেজটাকে রিফাইন করলাম, এবং নতুন করে আমরা নতুন প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট বা ইমপ্রুভিং প্রোডাক্ট ফিচার্স, আমরা প্রোডাক্টের কোয়ালিটি, অ্যাট্রাকটিভনেস, রেলিভেন্ট, হ্যাঁ, কম্পিটিটিভনেস, ইচ অ্যান্ড এভরিথিং, আই মিন আমরা এটা করতে পারি আর কি, ঠিক আছে? সো ইট কুড বি হ্যাপেনিং লাইক, সো হোয়াই রিপোজিশনিং ইজ ইম্পর্টেন্ট? সো কেন রিপোজিশনিংটা কেন করবো আমরা, কেন এটা ইম্পর্টেন্ট? হোয়াই রিপোজিশনিং ইজ ইম্পর্টেন্ট? স্যার মার্কেটে টিকে রিপোজিশনিংটা কেন? থাকার জন্য স্যার রিপোজিশনিং প্রয়োজন স্যার। কারণ একটা ইয়েস। প্রোডাক্ট যখন আমি মার্কেটে ছাড়বো, যে কোয়ালিটিতে ছাড়বো, দিন দিন স্যার মানুষের মাইন্ডসেট আপ, যারা কনজিউমার আছে তাদের মাইন্ডসেট আপ চেঞ্জ হবে। ওই চেঞ্জের সাথে সাথে আমার প্রোডাক্টটাকে সেভাবে ডেভেলপ করতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে আপনার মনে আছে কিনা জানি না, একটা সময়ে আমরা ওটাকে কি বলে, বাটন 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 সেট, বাটন সেটকে কি বলে, ওটা কারেক্টার নাম নাম আছে, মানে বাটন বাটন মোবাইল সেট ফিচার গুলাকে কি বলে? একটা নাম আছে, সাব্বির, একটা নাম আছে না, বাটন ফিচার সিস্টেম। ফোন, ফিচার ফোন ফিচার্স, বলা স্যার। ফিচার্স, এক্স্যাক্টলি। এই ফিচার্স ফোনগুলা এখন অলমোস্ট হারিয়ে গেছে না? অলমোস্ট হারিয়ে গেছে, দেখেন। কেন হারালো? ওই ফিচার্স ফোনগুলো দিয়েই কিন্তু আপনার টেলিফোন ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল, আপনারা ভুলে যান না, রাইট? শুরু হয়েছিল টেলিফোন ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ফিচার্স ফোন দিয়ে শুরু হয়েছিল। ওই জায়গাটা এখন কে দখল করে নিয়েছে? হুম? টাচ, টাচ ফোন দখল করে নিয়েছে না? জি স্যার। কেন দখল করলো? নিশ্চয়ই প্রোডাক্ট রিপোজিশনিং এর মাধ্যমে করেছে, তাই না? রিপোজিশনিং করেছে না, তাই না?
এবং আমাদের যে এই যে স্মার্টফোন যখন আসছো, স্মার্টফোনটা কি ডিজাইন বলেন, তার ফাংশনালিটি বলেন, তার ইউজার ফ্রেন্ডলিনেস বলেন, ইচ এন্ড এভরিথিং আমাদের ফিচার্স ফোন থেকে অনেক বেশি না? সো the more the value they have been adding, সো ফোনের প্রাইস একটা সময় 3,000 5,000 টাকা ছিল, এখন এই ফোনের প্রাইস হয়ে গেছে, আইফোনের এখন কারেন্ট প্রাইস মনে হয় 2.5 লাখ টাকা। ক্যান ইউ ইমাজিন? সো অল দিস কুড বি অ্যাকচুয়ালি ডান লাইক ইউ সি, এটা প্রোডাক্ট রিপোজিশনিং এর মাধ্যমে হয়েছে। সো প্রোডাক্ট রিপোজিশনিং ইজ এ স্ট্র্যাটেজি কোম্পানিজ ইউজ টু ক্রিয়েট নিউ ভ্যালু for their product through rebranding, redesign, repurposing. This can include changing the flavor, packaging, ingredients used, form factor, and adding features, improving functionalities, even redesigning the product altogether. So দেখেন এখানে একটা ম্যাট্রিক্স আমাদের দিয়েছেন। It is like A, B, C, D, E. A, B, C, D, E. So দেখেন এখানে price is high, perceived quality is low. For price is high, perceived quality is low. You see, দেখেন ভেরি পোর্ট টু নেক্সট পোর্ট, খেয়াল করছেন? যখন আপনার কোয়ালিটিও লো, প্রাইসও লো, দিস ইজ এই অবস্থাটা দেখছেন? আপনার এ সেগমেন্টে যান, এ সেগমেন্টে প্রোডাক্ট পজিশনিং এর অবস্থাটা কি? প্রাইসও হাই, কোয়ালিটিও হাই স্যার। আচ্ছা, এ সেগমেন্টের একটা প্রোডাক্টের কথা বলেন। আইফোন স্যার। আইফোন, আইফোন, আইফোন তো ফিচার্স ফোন কোথায় চলে যাবে? ই সেগমেন্টে চলে যাবে, রাইট? জি স্যার। ফিচার্স ফোন এখন এখানে চলে আসছে, এখন স্মার্টফোন এই এর জায়গাটা দখল করে নিয়েছে। সো এনিওয়ে, এটা আপনি আমার মনে হয় পারবেন। বাট ইজ মার্কেটিং রিসার্চ। মঞ্জুর মার্কেটিং রিসার্চ কি? মঞ্জুরকে বলতে দেই, মঞ্জুর অনেক পড়াশোনা করে, মঞ্জুর ফয়সাল এরা অনেক পড়াশোনা করে। মঞ্জুর মার্কেটিং রিসার্চ কি? মার্কেটিং রিসার্চ। হ্যাঁ, হ্যাঁ, রিসার্চ। মার্কেটিং রিসার্চ তো হলো যে পণ্য বাজারজাতকরণ নিয়ে ব্যাপকভাবে গবেষণা করা। ব্যাপকভাবে গবেষণা বলতে এটা হইতে পারে একটা পণ্য মার্কেটে পেনিট্রেট করার আগে এক ধরনের অবস্থা, এক ধরনের গবেষণা করা, যে মানুষের মাইন্ডসেট সার্ভে করা। তারপরে মানুষ এই পণ্যটার প্রতি কতটুকু আগ্রহী হবে, এই পণ্যের কি বৈশিষ্ট্য চাবে, তারপর তাদের চাহিদা মোতাবেক আমরা পণ্যটা তৈরি করা যাবে কিনা ইত্যাদি বিষয়গুলো, পণ্যের বিভিন্ন রকমের গুণাগুণ নিয়ে রিসার্চ করা যায়। একেবারে পণ্যের উপর ভিত্তি করে মার্কেট, মার্কেটের মধ্যে আবার বিভিন্ন রকম মার্কেট আছে। আপনি বিভিন্ন রকমের টার্গেটেড মার্কেট আছে। তারপরে বিভিন্ন রকমের টার্গেট মার্কেটের মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্য আছে। আপনার থাকতে পারে আপনার প্রফেশন মানে আপনার লোয়ার ইনকাম যে যে গ্রুপ আছে, পিপলস আছে, তাদের অনেকে টার্গেট করে, অনেকে মিডল ইনকাম পিপলস এর টার্গেট করে। তো হায়ার ইনকাম, এটা পণ্যের গুণের উপর, পণ্যের উপর নির্ভর করে যে কোন লেভেলের লোক টার্গেট হবে, এগুলো সবাই মার্কেট রিসার্চের উপর নির্ভর করে। ইয়েস। So, market research is a systematic process of gathering, recording, analyzing data about issues related to marketing products and services to understand customer behavior and the impact of the marketing strategies. So, market research. এরকম মার্কেট রিসার্চের পরে আপনার প্রোডাক্ট রিসার্চও হতে পারে। প্রোডাক্ট নিয়ে গবেষণা করে ল্যাবরেটরিতে, ঠিক আছে? এই প্রোডাক্টটা কতটুকু সেফ, এই প্রোডাক্টটা কতটুকু ডিউরেবল, হুম, এই প্রোডাক্টের ফিচার্স কি অবস্থা, এটা নিয়ে হবে। এইভাবে আমার প্রাইসিং নিয়ে রিসার্চ হয়, আমার প্রমোশনাল অ্যাক্টিভিটি নিয়ে রিসার্চ হয়, তারপর আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল নিয়ে রিসার্চ হয়, কেমন? সো এগুলো সবগুলো নিয়েই আসলে রিসার্চ হলো আসলে কিছু সিস্টেমেটিক
ওয়েতে আমরা যদি কিছু গ্যাদার করি, আর ডেটা রেকর্ড করি, অ্যানালাইজ অফ ইনফরমেশন করি, হ্যাঁ, এটা হবে আমাদের মার্কেটিং রিসার্চের আর কি পার্ট আর কি। কেমন? There are different stages in marketing research. Like you know, a research program will involve the following steps, like defining problems, setting objectives, and developing hypotheses, research decks, and field research, data collection, analytics and interpretation, conclusions and recommendations. So all these are different stages in market research. Then you go for desk research. Desk research is like gathering information, analyzing of existing and secondary data. This may use existing company reports and other information from both internal and external sources. So all these are there could be like field research. The field research involves collection of new information direct from respondents. ফিল্ডে গিয়ে একদম রেসপন্ডের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করা। As such, it is usually more expensive than Dick's research, and it is only performed if Dick's research failed to answer all questions asked. Okay. There are different types of research, like opinion research. They're like opinion research. Hmm. Like motivation research, like measurement research. Okay. এরকম বিভিন্ন measurement research. Hmm. So so it has to determine. Oh, সুমন, আমি আপনারা ফোন দিতাম, আমি একটা ক্লাসে আছি সি এর। আমি ক্লাস থেকে বের হয়ে আপনার ফোন দিব, হ্যাঁ ঠিক আছে ভাই? ওটা তো তোলা হয় নাই, ওটা তুলতে হবে আর কি। So there are different types of opinion, যেটা রিসার্চের কথা বললাম আমরা অলরেডি, ইট হ্যাজ বিন টেকেন কেয়ার। আর আরেকটা জিনিস এখানে স্যাম্পলিং, এগুলো আপনারা দেখলে পান। ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং কথাটা অলরেডি আমরা বলে ফেলেছি। ব্র্যান্ডিং এর যে বিষয়বস্তুটা আমরা এটা মোটামুটি জানি, বাট স্টিল আমরা there should be like three essential features, হ্যাঁ, ফর দ্য ব্র্যান্ডিং। তো হোয়াট ইজ ব্র্যান্ডিং? ব্র্যান্ডিং বলতে আপনার কি বুঝেন, বা ব্র্যান্ডিং এর কাজটা কি? ব্র্যান্ডিং কিভাবে তার প্রোডাক্টটাকে পজিশনিং করে, এটা খুব ইম্পর্টেন্ট। সামবডি এলস, আপনাদের থেকে কেউ বলতে পারবেন? ফয়সাল, ফয়সাল বা মঞ্জুর, কেউ বলতে পারবেন ব্র্যান্ডিংটা কি, বা ব্র্যান্ডিং কিভাবে আমাদেরকে ইয়া করে? ব্র্যান্ডিং তো অবশ্যই একটা স্ট্রং উইপন একটা কোম্পানির জন্য, একটা এন্টিটির জন্য অবশ্যই। কারণ ব্র্যান্ডিং ইমেজে অনেক কিছু হয়। যেমন একটা অনেক প্রতিষ্ঠানের যে দেখা যায় সে 500-র উপরে তার হয়তো কোর্স মার্কেটে আছে, তার মধ্যে হয়তো 4 থেকে 5টা বা 10টা বা 20টা কোর্স আছে যেটা তার ব্র্যান্ডিং ইমেজ ক্রিয়েট করেছে।
ওই 20টা দিয়ে সে কিন্তু আরো অন্যান্য প্রোডাক্ট গুলো কিন্তু মার্কেটিং করতে পারে। হ্যাঁ, হুম ব্র্যান্ডিংটা হলো একটা গুডউইলের মতো অনেকটা, হুম হুম এবং হুম। মানুষের বিশ্বাসটাকে সাস্টেনেবল করছে এই আহ, পণ্যের প্রতি। হ্যাঁ, সাস্টেনেবল বিলিফটাকে পুঁজি করেই কিন্তু পণ্যের যে মার্কেট পেনিট্রেশনটা এটা বাড়ানো যায়, এবং বাজার সম্প্রসারণ করা খুবই সহজ এবং খুবই সহজসাধ্য হয় আর কি। এবং আমি মনে করি ব্র্যান্ডিং ইমেজ যদি ভালো থাকে, অনেক সময় প্রমোশনাল কষ্ট তো লাগে না। এক্স্যাক্টলি। সো প্রমোশনাল কষ্ট লাগে না ব্র্যান্ড ইমেজটা। তো সো ব্র্যান্ডিংটা, ব্র্যান্ডিংটা কিভাবে আপনি করবেন, বা মানে ব্র্যান্ডিংটা মানে ব্র্যান্ডিংটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, মানে ব্র্যান্ডিং তো একটা পার্সিভ ভ্যালু, তাই না? যেটা কিনা ধরেন মানে মানুষের মনের ভিতরে একটা দাগ কাটানোর একটা ওয়ে আউট, তাই না? একটা দাগ কাটানা, দাগ কাটানো যে ভাই এটা একটা ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড, হ্যাঁ। সো মানে যেটা কিনা ডিফারেন্সিয়েট করে ব্র্যান্ডিং এর মাধ্যমেই আপনি যে অন্য একজনের থেকে আলাদা, এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং এর মাধ্যমে হয়। ধরেন মঞ্জুর ক্লাসে অন্য স্টুডেন্ট থেকে আলাদা, বা ফয়সাল অন্য স্টুডেন্ট, এটা এটা কিন্তু আসলে এটাই কিন্তু ব্র্যান্ডিং। সো where actually business makes itself separate from actually competitors, like this is called branding. So এটা actually branding বিভিন্ন এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন বলেন, হ্যাঁ, যেটাকে ফিচার্স অ্যাড করা বলেন, বা ইট কুড বি মোর আইডেন্টিফায়াবল টু দ্য পাবলিক। কিভাবে আপনি প্রোডাক্টের কাছে বেশি একটা আইডেন্টিফায়াবল হবেন, হ্যাঁ, ইট কুড বি মোর আইডেন্টিফায়াবল, হাউ দ্য প্রোডাক্ট ক্যান বি মোর আইডেন্টিফায়াবল। দিস ইজ অ্যাবসলিউটলি ইটস ব্র্যান্ডিং। সো এটাই কিন্তু ব্র্যান্ডিং। সো এখন আসেন আমরা একটু আহ, আহ, এরকম বিভিন্ন ব্র্যান্ডের কথা শুনি, আমরা তো বিভিন্ন ব্র্যান্ড ইউজ করি, তাই না? সো বিভিন্ন ব্র্যান্ডের দেখেন এখানে বলতেছে কাউবয় ব্র্যান্ডস, হ্যাঁ, কাউবয় ব্র্যান্ডস এর কথা বলতেছে এক্সেসিভলি প্রাইস ব্র্যান্ড ফর দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। দ্যাট কুড বি hey yeah. So there could be like a premium brand. Premium brand means top of the range quality, but highly priced. That could be bargain brands, good quality for relatively low price. There should be that should be like economy brands, like cheap brands, low price and low qualities. There are different branding and different positions altogether. একটু খেয়াল করেন, এইটা একটু ব্র্যান্ড পজিশনিং ম্যাপটা দেখি, এটা কি বুঝতে পারতেছেন? দেখেন একদিক দিয়ে কোয়ালিটি, আরেক দিক দিয়ে প্রাইস, ব্র্যান্ডের পজিশনটা কি রকম বলতেছেন? আমি যদি বলি রোলস রয়েস গাড়ি, এটা কোন ব্র্যান্ডিং হবে বলতে পারবেন? প্রিমিয়াম স্যার। প্রিমিয়াম ব্র্যান্ডস, ভেরি গুড। আমি যদি বলি আপনাদেরকে টয়োটা কার, এটা কোন ব্র্যান্ডে পড়বে বলতে পারবেন? ইকোনমিতেই তো পড়ে স্যার। নো, এখন তো স্যার টয়োটা কি ইকোনমি? টয়োটাতে স্যার অনেকগুলো ক্যাটাগরি আছে স্যার, কোনোটা স্যার ইকোনমিক্যালে পড়ে আবার বাজেট কোনোটা। বান, বাজেট বান। টয়োটা কি ইকোনমি ব্র্যান্ডে পড়ে? টয়োটার কিন্তু হাই এন্ডেরও গাড়ি আছে, জি প্রাডো, স্যার। হ্যারিয়ার, ক্যামরি,
বেঞ্জার। আসলে টয়টার ব্যাপারে আপনি যদি বলেন অ্যাজ এ হোল, এটা ইকোনমিক ব্র্যান্ডেই পড়ে, কিন্তু টয়টার যে সেগমেন্ট আছে, হাই সেগমেন্টের গাড়িগুলো আবার ইকোনমিক সেগমেন্টে পড়ে না, ঠিক আছে? সেগুলা প্রাইস কম্পারেটিভলি প্রিমিয়াম ব্র্যান্ডের থেকে লো, হ্যাঁ, কিন্তু আপনার কোয়ালিটি ইজ ভেরি হাই। এটা বার্গেন ব্র্যান্ডস এর মধ্যে পড়ে, যেমন লেক্সাস বলতে পারি আমি আপনাকে, তারপরে আমি বলতে পারি আপনাকে প্রাডো বলতে পারি, তারপরে আমি আপনাকে বলতে পারি আহ ফোররানার, র্যাভ4, টয়টা, ক্যারিয়ার। হ্যারিয়ার যেটা বললাম আপনাকে, লেক্সাস, এনএক্স, আরএক্স, এগুলো সবই কিন্তু আপনার বার্গেন ব্র্যান্ডস এর মধ্যে পড়ে, ইকোনমিক ব্র্যান্ডস এর মধ্যে পড়ে না। এটার প্রাইস কম্পারেটিভলি লো, প্রাইস লো বলতে কম্পারেটিভলি লো, বাট কোয়ালিটি ইজ অ্যাবসলিউটলি হাই। বাট প্রাইস ওই লেভেলের হাই না যে লেভেলে কোয়ালিটি হাই, সো এটা বার্গেন ব্র্যান্ডের মধ্যে পড়ে। ব্যাপারটা বুঝছেন? দেখবেন লোকজন 2 কোটি টাকা দিয়ে মার্সিডিজ না কিনে ও 1.5 কোটি টাকা দিয়ে প্রাডো কিনতেছে। ব্যাপারটা বুঝছেন? কেন প্রাডো কিনতেছে? কারণ এটা বার্গেন ব্র্যান্ডস এর মধ্যে পড়ে। সো আমার মনে হয় আপনার ব্র্যান্ড পজিশনিং ম্যাপিংটা আপনারা বুঝে গেছেন। ব্র্যান্ড ইকুইটি কি জিনিস? কে বলবেন ব্র্যান্ড ইকুইটি? হোয়াট ইজ ব্র্যান্ড ইকুইটি? ব্র্যান্ড ভ্যালু যেটাকে বলে স্যার, যেমন স্যার অন্যান্য ব্র্যান্ডের তুলনায় যে স্যার ওই ব্র্যান্ডটা ইউনিক, এবং ওই ব্র্যান্ডের প্রোডাক্ট শুনলে যে আমরা মনে করি যে ওই প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে এবং প্রাইসও হাই হবে। হুম। তো ব্র্যান্ড ইকুইটি ইজ ভ্যালু প্রিমিয়াম অ্যাকচুয়ালি, বুঝছেন? ইনটেনজিবল অ্যাসেটস ইকুইটি বলছি, যেটা যেটা ভ্যালু অ্যাড করে through a positive association made by the consumer between the brand and the benefits to themselves. So, brand and the benefits. 5 minutes পরে আসো। We just have the brand equity like an intangible assets that adds value to the business through positive associations made by the consumer between the brand and the benefits to themselves. So this is brand equity. It could be আচ্ছা ব্র্যান্ড ইকুইটি বললাম আপনাকে। হোয়াট ইজ মার্কেটিং মিক্স? আপনারা মার্কেটিং মিক্স পড়েছেন। মার্কেটিং মিক্স কি জিনিস? এটা বলছিলাম স্যার। হুম, 4P মার্কেটিং স্যার। ভেরিয়েবল। 7 মার্কেটিং পি পড়ে না? 7 পি আগে 4 পি ছিল এক সময় না? জি স্যার। প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন। এখন তো 7 পি হয়ে গেছে। 7 পি এর মধ্যে পিপল, পিপল, প্রসেস, ফিজিক্যাল এভিডেন্স, এই জিনিসগুলো নতুন অ্যাড হয়েছে। সো হোয়াট ইজ মার্কেটিং মিক্স? এটা কি জিনিস? মার্কেটিং মিক্সটা কি জিনিস বলেন না? টেল মি। পজিশন অফ প্রোডাক্ট এন্ড স্যার হচ্ছে কি পরিমাণ সেল হচ্ছে বা সেল অর্জন করতে পারছে ওইটা স্যার। হুম, হুম। 7Pর অ্যাপ্লিকেশনের মার্কেটিং মিক্স। Applications of 7P. Sure.
সো এই পি দিয়ে কি আমরা কি করতে পারি বলেন? পি এর ব্যবহারটা কি, মানে পিটা কেন আসলো? এটা তো একটা ফ্রেমওয়ার্ক না? এটা দিয়ে কি হবে বেসিক্যালি? মঞ্জুর, মঞ্জুর, মঞ্জুর আছেন? হুম, ফাইভ পিস আর ইম্পর্টেন্ট প্লিজ, কেউ বলেন। ফয়সাল বলেন। দেখেন মঞ্জুর, যে আমরা যে সেভেন্টি যে প্রাইস ফাইভ পিস ইম্পর্টেন্ট। বলতে পণ্যের প্রাইসটা প্রোডাক্টের প্রাইসটা একটা ব্যাপার, এটা অবশ্যই একটা ভ্যালু ক্যারি করে। লো হুম। প্রাইসে এক ধরনের চাহিদা সৃষ্টি করে, হাই প্রাইসে এক ধরনের চাহিদা সৃষ্টি করে। তারপরে আবার পণ্যের অ্যাভেলেবিলিটি, মানে পণ্যের সবসময় পণ্যের ইয়ার উপরে মানে পণ্যের প্রাইসটা একটা রুল প্লে করে। প্লেস, কোন প্লেসে আমি আমার এই পণ্যটা বাজারজাত করবো, প্লেসটা একটা বড় মানে মানে ভাইটাল, অবশ্যই একটা ব্যাপার যে কোন প্লেসে আমি এটা ইয়ে করবো, প্রমোশন। এই প্রাইসটাকে মানে এই পণ্যটাকে বাজারজাত করার জন্য যে কি প্রমোশন অ্যাক্টিভিটিস আমি নিব, এরকম প্রত্যেকটা ফিল্ড এবং প্রোডাকশন কি পরিমাণ প্রোডাকশন করবো বা মানে প্রোডাকশন নির্ভর করে এটা কি স্কিলে আমি প্রোডাকশন করবো, নাকি বা অন্য কোনো পদ্ধতিতে, যে পদ্ধতি প্রোডাকশন করলে আমার মার্কেটে আমার মার্কেটে পণ্যটা ধরা খুব সহজ হবে বা আপনার পেনিট্রেট করা সহজ হবে, সেগুলোর দিকে যাবো। এরকম অনেক মানে প্রত্যেকটা ফিল্ডই একটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আছে। এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে সমন্বয় করে যখন সম্মিলিত বাজার মানে ইন্টিগ্রেটেড মার্কেটিং সিস্টেমে যখন এটা প্রয়োগ করা হয়, তখনই আমি মনে করি এই পদ্ধতি থেকে মার্কেটিং। এক্স্যাক্টলি। সো অল দিজ আর অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি ফাইন। তো প্রত্যেকটা মার্কেটিংটাকে আসলে ইফেক্টিভ করার জন্য এবং মার্কেটিংটাকে আপনার স্ট্র্যাটেজিটাকে আমার কি বলবো যে এটাকে আপনার ইনলাইন করার জন্য হুম আমার এই মার্কেটিং মিক্স গুলো খুব ইম্পর্টেন্ট। এখানে আপনার মার্কেটিং করতে গেলে ইউ মাস্ট হ্যাভ এ প্রোডাক্ট। প্রোডাক্ট হলেই হবে না, ইউ হ্যাভ এ কোয়ালিটি প্রোডাক্ট। প্রোডাক্টের প্রাইস হইতে হবে রাইট প্রাইস, রাইট কম্পিটিটিভ প্রাইস। প্লেস হইতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, রাইট। প্রমোশন হইতে হবে, প্রমোশনের যে কোয়ালিটি গুলো থাকে, অ্যাডভার্টাইজিং বলেন, পিআর বলেন, সেলিং বলেন, প্রমোশনাল অ্যাক্টিভিটি, এগুলি থাকে। দেয়ার শুড বি পিপল ওরিয়েন্টেড। পিপুল না থাকলে, টেকনিক্যাল নলেজ না থাকলে, ইট শুড নট বি হ্যাপেন লাইক। দেয়ার শুড বি প্রসেস and there should be a physical evidence. Physical evidence means physical substance. There should be a physical evidence, physical substance. I mean, that is really, I mean, evidence. Physical evidence should be there. So it should be like appropriate, and at the same time, there should be physical substance. Okay. So altogether, there should be combinations of all these mixes. So this is marketing. এরপর আসলে product আছে। Then you can go for having different goods, services, ideas. There are components of different product, like it should be a basic product, that is core product, that is the actual product, that is augmented product. All these are going through. There should be new product development. Okay, all together should have a new product development. And why that should be in way out of reasons for product development. Okay. Hmm. Uh, you should change the customer needs
for the customers' demand of new product, and there will be continuous product innovations, and it needs to react the business to the competitive innovations in the market, and at the same time, it should be a perceived value of the product. So we should have the reasons for product development as well. There should be global product. There should be place. আমরা যেটা দেখলাম promotion, এগুলো part of advertising, এগুলো আমরা public relation, public selling, all these are there are different principles, I mean, doing for price as well, like cost, customers, competitors. So pricing policy কেমন হবে? What should be the premium pricing? It should be the competitors pricing. It should be the discount pricing. It should be the, what sort of pricing policies you are going to adapt. What is your price objectives? What is your price elasticity of demand? মানে প্রাইস চেঞ্জ করার সাথে সাথে আপনার ডিমান্ড কিরকম চেঞ্জ হচ্ছে, অল দিস থিংস আর ওভার হিয়ার। সো এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড আছে, এবার এরপর আছে প্রাইস ডিসক্রিমিনেশনস, মানে আপনার মার্কেট সেগমেন্ট ওয়াইজ অনুযায়ী আপনি প্রাইসকে আলাদা করলেন, প্রোডাক্ট ভার্সনস, প্লেস, টাইম, ডাইনামিক প্রাইসিংস, দেয়ার শুড বি সো মেনি থিংস। এরপরে আসে রিলেশনশিপ মার্কেটিং, ট্রানজেকশন মার্কেটিং। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিলেশনশিপ অ্যান্ড ট্রানজেকশন মার্কেটিং, এটা দেখলেন। এরপর মার্কেটিং অ্যান্ড ইথিক্স। সো এখানে আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারটাতে আপনার সেগমেন্টেশন, টার্গেটিং, ওরিয়েন্টেশনস, কাস্টমার ফোকাস, এবং এদিকে আছে ব্র্যান্ডিংটা, যেটা কিভাবে পজিশনিং করব, অ্যাট দ্য সেম টাইম মার্কেটিং নিডসগুলোর সাথে কিভাবে পজিশনিংটা অ্যালাইনমেন্ট করব, হাউ টার্গেটিং ইন অ্যালাইন উইথ, and how relationship marketing is done. All these things are over here. So আপনার এই চ্যাপ্টারটা একটু দেখেন। যেহেতু রোজার দিন, উই আর নট ড্র্যাগিং দ্য ক্লাস অ্যানিমোর। তো থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ ক্লাস অ্যাটেন্ড করার জন্য। নেক্সট ক্লাস আবার দেখা হবে। হ্যাঁ, ভালো থাকেন। ওকে, গুড আফটারনুন। আচ্ছা।